আমরা তো রোজই টাকা ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে কাগজের টুকরোগুলো, এগুলোর আসল শক্তিটা কোথায়? কিভাবে এই সাধারণ দেখতে জিনিসগুলো এত মূল্যবান হয়ে ওঠে? চলুন আজ এই অসাধারণ গল্পটাই জেনে নেওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা একদম শুরুতে ফিরে যাব, জানব টাকার উৎপত্তির গল্পটা। তারপর দেখব কোনো জিনিসকে টাকা হতে হলে ঠিক কোন কোন নিয়ম মেনে চলতে হয়। এরপর আমরা জানব কিভাবে সোনা থেকে কাগজের টাকার জন্ম হল, এখনকার টাকা ঠিক কিভাবে তৈরি হয়, আর সব শেষে দেখব কিভাবে শুধু বিশ্বাসের উপর ভর করে এই পুরো সিস্টেমটা টিকে আছে। তাহলে শুরু করা যাক। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি। একবার ভাবুন তো, আপনার পকেটে যে কাগজের নোটটা আছে ওটার আসল মূল্য কি? ওটা তো স্রেফ একটা কাগজ, তাই না? তাহলে কি এমন আছে ওতে যার বিনিময়ে আমরা আমাদের পরিশ্রম, জিনিসপত্র সবকিছু দিয়ে দিই? এর আসল ভ্যালুটা আসে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের এমন একটা সময়ে ফিরে যেতে হবে যখন টাকা বলে কিছুই ছিল না। টাকাকে ঠিকভাবে বুঝতে হলে আগে টাকা ছাড়া একটা পৃথিবী কেমন ছিল সেটা বোঝা কিন্তু খুব জরুরি। চলুন আমরা বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের যুগে ঘুরে আসি। বিনিময় প্রথার সবচেয়ে বড় সমস্যা ছিল ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস। ভাবুন তো একবার, আপনার কাছে চাল আছে আর আপনার দরকার জুতো। এখন আপনাকে এমন একজন মুচিকে খুঁজে বের করতে হবে যার জুতো আছে এবং তার ঠিক চালই দরকার। কি একটা ঝামেলার ব্যাপার, তাই না? এই কারণে এমন একটা জিনিসের দরকার ছিল যার সবাই কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করবে। তো এই বিনিময় প্রথার ঝামেলা মেটাতেই এমন কিছুর উদ্ভব হলো যা আমরা টাকা বলে চিনি। তবে হ্যাঁ, যে কোনো জিনিস কিন্তু টাকা হয়ে যেতে পারে না। টাকা হতে হলে তাকে চারটে কঠিন নিয়ম মেনে চলতে হয়। চলুন দেখি সেই নিয়মগুলো কি কি। টাকা হতে হলে যে কোনো জিনিসকে 4টে পরীক্ষায় পাশ করতে হয়। 1. তার একটা নিজস্ব মূল্য থাকতে হবে। 2. সেটাকে দীর্ঘদিন টিকতে হবে। 3. সেটা আসল না নকল তা সহজে চেনা যেতে হবে। আর 4. ছোট বড় লেনদেনের জন্য তাকে সহজে ভাগ করা যেতে হবে। আসুন প্রত্যেকটা নিয়মকে একটু সহজ করে বুঝি। প্রথমেই হল ভ্যালু বা মূল্য, মানে জিনিসটার একটা কদর থাকতে হবে। সবাই সেটা পেতে চাইবে, কিন্তু তার যোগান থাকবে সীমিত। যেমন ধরুন, বাতাস ছাড়া আমরা বাঁচব না, কিন্তু এটা তো অফুরন্ত, তাই বাতাস দিয়ে আপনি কিছুই কিনতে পারবেন না। অন্যদিকে সোনা বা রূপো কিন্তু দুর্লভ আর মূল্যবান, তাই এগুলো একসময় বিনিময়ের মাধ্যম ছিল। এরপর দ্বিতীয় শর্তটা হলো জিনিসটাকে টিকে থাকতে হবে, মানে এর মূল্য সময়ের সাথে নষ্ট হয়ে গেলে চলবে না। যেমন একটা আপেল তো কয়েকদিনেই পচে যাবে, তাই না? ওটা দিয়ে টাকা বানালে তো মুশকিল। কিন্তু একটা সোনার মুদ্রা সহজে নষ্ট হয় না, তাই যে টাকা নিচ্ছে তার এই ভরসাটা থাকতে হবে যে ভবিষ্যতেও এর দাম থাকবে। 3 নম্বর পয়েন্টটা ভীষণ জরুরি, নির্ভরযোগ্যতা। মানে মানুষ যেন সহজেই বুঝতে পারে যে জিনিসটা আসল না নকল, আর এর গ্যারেন্টি দেওয়ার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দরকার। ঠিক এই কাজটাই করে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। তারাই নোট ছাপিয়ে গ্যারেন্টি দেয় যে এটা খাঁটি। আর একদম শেষে 4 নম্বর নিয়মটা হলো বিভাজ্যতা, মানে টাকাকে সহজে ভাঙানো যেতে হবে। ধরুন 1 কাপ চা কিনবেন, তার জন্য তো আর একটা আস্ত গরু দেওয়া যায় না। আবার বড় কিছু কেনার জন্য ছোট ছোট একক মিলিয়ে একটা বড় অঙ্ক তৈরি করা যেতে হবে। এই গুণের জন্যই টাকা দিয়ে সবকিছুর হিসাব করা যায়। তো এই 4টে নিয়ম মেনে কিন্তু টাকার পথ চলা শুরু হয়েছিল। ইতিহাসে আমরা দেখেছি সোনা, রূপো এইসব নিয়মগুলো খুব ভালোভাবে পালন করত। কিন্তু ধীরে ধীরে আমরা আসল জিনিসপত্রের বদলে একটা প্রতিশ্রুতির ওপর ভরসা করতে শিখলাম। চলুন দেখি এই বিশ্বাসের বিবর্তনটা কিভাবে ঘটল। টাকার এই জার্নিটাকে আমরা 3টে বড় ধাপে ভাগ করতে পারি। প্রথমে ছিল সরাসরি বিনিময় বা বার্টার। তারপর এলো দ্বিতীয় ধাপ, পণ্য মুদ্রা, যেমন সোনা বা রূপো। কিন্তু সবসময় সঙ্গে সোনা বয়ে বেড়ানোটা তো খুব ঝামেলার আর ঝুঁকিপূর্ণও বটে। আর ঠিক সেখান থেকেই শুরু হলো তৃতীয় ধাপ, প্রতিনিধিত্বমূলক টাকা। মানুষ তাদের সোনা ব্যাংকে জমা রেখে তার বদলে একটা কাগজের রসিদ বা নোট নিয়ে আসত। ওই নোটটা ছিল একটা প্রতিশ্রুতি যে চাইলেই এর বদলে সোনা ফেরত পাওয়া যাবে। এখনও যদি আপনি আপনার পকেটের নোটটা বের করেন, দেখবেন ওখানে এই কথাটা লেখা আছে। এটাই হলো সেই প্রতিশ্রুতির প্রমাণ। একসময় এর মানে ছিল
এই নোটটা জমা দিলে ব্যাংক আপনাকে সমমূল্যের সোনা দিতে বাধ্য থাকবে। তার মানে টাকা তখন হয়ে উঠল স্রেফ একটা প্রতিশ্রুতির কাগজ, যার পুরো ভিত্তিটাই ছিল বিশ্বাস। কিন্তু এখানে একটা বড় সমস্যা দেখা দিল। দেশের অর্থনীতি যত বড় হতে লাগল, তত বেশি টাকার দরকার হলো। কিন্তু পৃথিবীতে তো আর আনলিমিটেড সোনা নেই, তাই না? তাহলে এখনকার টাকা, যেটা সোনার ওপর নির্ভর করে না, সেটা তৈরি হয় কিভাবে? এখানেই আসরে নামে সেন্ট্রাল ব্যাংক, আর শুরু হয় তাদের আসল জাদু। টাকা যোগান বাড়াতে সেন্ট্রাল ব্যাংকগুলোকে সোনার মতো নতুন একটা সম্পদের খোঁজ শুরু করতে হলো। আর তারা যা খুঁজে পেল তা হলো সরকারি বন্ড। এখন ভাবছেন, সরকারি বন্ড আবার কি জিনিস? খুব সহজ ভাষায় এটা হলো সরকারের জারি করা একটা ঋণের দলিল। সরকার যখন টাকা ধার করে তখন এই বন্ড দেয়, আর প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে সুদ সহ টাকাটা ফেরত দেবে। এই বন্ডগুলো সোনার মতনই নিরাপদ আর নির্ভরযোগ্য বলে ধরা হয়। তো আজকের দিনের টাকা কিভাবে তৈরি হয়? ব্যাপারটা 3টে সহজ ধাপে বোঝা যায়। ধাপ 1, যখন সরকারের খরচের জন্য টাকার দরকার হয়, তখন সরকার বন্ড ছাড়ে। সাধারণ মানুষ বা ব্যাংক সেই বন্ড কিনে সরকারকে টাকা ধার দেয়। এরপর আসরে নামে সেন্ট্রাল ব্যাংক। তারা বাজার থেকে সেই সরকারি বন্ডগুলো কিনে নেয়, আর এই বন্ডগুলোই তখন সেন্ট্রাল ব্যাংকের সম্পদে পরিণত হয়, ঠিক যেমন আগে তাদের সম্পদ ছিল সোনা। আর এখানেই আসল ম্যাজিকটা হয়। ধাপ 3, সেন্ট্রাল ব্যাংক এই বন্ডগুলো কেনার জন্য টাকাটা পায় কোথা থেকে? ওরা কি আগের জমানো টাকা ব্যবহার করে? একদমই না। ওরা আক্ষরিক অর্থেই শূন্য থেকে নতুন টাকা তৈরি করে, মানে টাকা প্রিন্ট করে, আর সেই টাকা দিয়ে বন্ডগুলো কেনে। এটাই সেন্ট্রাল ব্যাংকের বিশেষ ক্ষমতা। আর এভাবেই নতুন টাকা সিস্টেমে চলে আসে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পুরোটাই বিশ্বাসের খেলা। সেন্ট্রাল ব্যাংকের দেওয়া একটা প্রতিশ্রুতি, যা আবার দাঁড়িয়ে আছে সরকারের দেওয়া আরেকটা প্রতিশ্রুতির ওপর। চলুন সেন্ট্রাল ব্যাংকের ব্যালেন্স শিটটা এক ঝলকে দেখিনি, তাহলেই পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই ছবিটা দেখেই হয়তো অনেকে ঘাবড়ে যেতে পারেন, কিন্তু একদম ভয় পাবেন না। এটা আসলে খুব সোজা একটা জিনিস। একটা দাড়িপাল্লার কথা ভাবুন। এর একদিকে আছে ব্যাংকের সব অ্যাসেট বা সম্পদ, মানে তাদের হাতে যা আছে, আর অন্যদিকে আছে তাদের লায়াবিলিটিস বা দায়, মানে তারা অন্যদের কাছে যা ঋণী। নিয়ম হলো এই দাড়িপাল্লার দুটো দিক সবসময় সমান থাকবে, আর এই ব্যালেন্সটাই পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখে। দাড়িপাল্লার সম্পদের দিকে তাকালে দেখবেন সেন্ট্রাল ব্যাংকের কাছে কি আছে: সোনা, বিদেশি মুদ্রা, সরকারি বন্ড আর অন্যান্য ব্যাংকে দেওয়া লোন। এই শক্তিশালী সম্পদগুলোর উপর ভিত্তি করেই তারা তাদের প্রতিশ্রুতিগুলো দেয়। আর দায়ের দিকে এইখানেই আসল চমকটা। দেখুন, ওখানে লেখা আছে কারেন্সি অ্যান্ড সার্কুলেশন, মানে আমাদের আপনার পকেটে যে টাকাটা আছে সেটা আসলে সেন্ট্রাল ব্যাংকের জন্য একটা দায় বা দেনা। কেন? কারণ ওই প্রত্যেকটা নোট হলো ব্যাংকের তরফ থেকে একটা প্রতিশ্রুতি। তাই আমাদের হাতে থাকা টাকাটা আসলে সেন্ট্রাল ব্যাংকের কাছে একটা ঋণ। তার মানে আজকের দিনের টাকা আসলে একটা প্রতিশ্রুতি, মানে কারেন্সি, যেটা টিকে আছে আরেকটা প্রতিশ্রুতির ওপর ভর করে, মানে সরকারি ঋণ বা বন্ড। পুরো ব্যবস্থাটাই এক প্রতিশ্রুতির ওপর আরেক প্রতিশ্রুতির খেলা, যার মূল ভিত্তি হল শুধুই বিশ্বাস। তাহলে শেষ প্রশ্ন এটাই, যেহেতু সবটাই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে, যদি কোনোদিন আমরা সবাই মিলে সরকার আর সেন্ট্রাল ব্যাংকের এই প্রতিশ্রুতির ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে আমাদের পকেটে থাকা এই কাগজের নোটগুলোর কি হবে? একটু ভেবে দেখবেন।